জামাতকে বললেন যে ওরা সব ইসলামী দল এক হয় না, বা ওরা রক্ষাটা বা ওরা নতুন নতুন কিছু সংযোজন করে। আসলে ৭১-এর পর থেকে এই পর্যন্ত ওরা যে দেশের বিরুদ্ধে অথবা রক্ষাটা বা ওই ধরনের কি করেছে এমন একটা ছোট্টখাটো উদাহরণ তো আসলে আমরা খুঁজে পাই না কোথাও। আপনারা কি পাইছেন? আমি জানি না। তারিখের পরে জামাতের আমির যে কথাটা বলছেন যে যে চাঁদাবাজি, একদল চাঁদাবাজকে বিদায় দিয়েছি, আরেক দলকে ক্ষমতায় আনতে চাই না, এই কথা কিন্তু অন্যায় না, ভুল না। আরেক দলকে ক্ষমতায় আনতে চাই না, চাঁদাবাজ আনতে চাই না, ভালো মানুষ আসুক। বিএনপি কি চাঁদাবাজ? তারা গায়ে পড়ে এই কথাটা নেই কেন? বিএনপি আপনার চেতনার ৭১-এর চেতনার কথা বলে, আমাদের দুঃখ লাগে। বিএনপি তো জন্মেই হয় নাই। আওয়ামী লীগের চেতনার কথা বলতো, তারা আচ্ছা ওই সময় তারা দলবাজি করছে, তারা চেতনা করতো, এটাকে জনগণ মানে নিছে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির জন্মেই হয় নাই, তাইলে বিএনপি কেন চেতনা নিয়ে কথা বলে? আমরা এই বিগত ৭০টা বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের এই চেতনা বিরোধী এই ৭১ বলেন, আর এই যে রক্ষাটা বলেন, আর মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি দল বলেন, এই গত ৭০টা বছর শুনতে 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 বাংলাদেশের জনগণ জ্বালা ফালা হয়, কান জ্বালা ফালা হয়ে গেছে। এবং সামান্য মন্তব্য আছে। প্রফেসর গোলাম আজম সাহেব দুইবারে আপনার এই ৭১ সাল নিয়ে উনি কথা বলছিলেন। ওই ভিডিওর মধ্যে আপনার ইউটিউবে সার্চ দিলে ওনার সাক্ষাৎকারটা আসবে। আমরা কয়েকবারে ওনার সাক্ষাৎকারটা দেখছি, দুইবারে উনি সাক্ষাৎকার দিয়েছে। উনি বলছে যে আমি বাংলাদেশের বিরুদ্ধে ছিলাম না, আমি শেখ সাহেবকে তখন বলছিলাম যে পাকিস্তান ভারতের উপর ভর করে যদি বাংলাদেশ স্বাধীন হয়, তাহলে বাংলাদেশ পাকিস্তান ভারত আজীবন বাংলাদেশকে জ্বালাইব। তো এখন আমরা ৫৩ বছর কি দেখতে পাইলাম? ভারত আমাদের উপরে কি করছে? গোলাম আজম সাহেবের কথাটা সত্য। আর দ্বিতীয় কথা হলো, বিএনপি আপনার চেতনার ৭১-এর চেতনার কথা বলে, আমাদের দুঃখ লাগে। বিএনপি তো জন্মেই হয় নাই। আওয়ামী লীগের চেতনার কথা বলতো, তারা আচ্ছা ওই সময় তারা দলবাজি করছে, তারা চেতনা করতো, এটাকে জনগণ মানে নিছে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির জন্মেই হয় নাই, তাইলে বিএনপি কেন চেতনা নিয়ে কথা বলে? আর আমি বিপি ইব্রাহিম সাহেবের কাছে একটা প্রশ্ন, যে আপনারা যে ভুলটা করছেন, এই ভুলের জন্য হারুন সাহেব কি কোনো ক্ষমা চাইবো নাকি? যদি একটু বলেন। সেই কথাটা হলো এটা, 18 সালে যে আপনারা নির্বাচন করছিলেন, আপনাদের সাথে জমাতো নির্বাচন করছে, কিন্তু দেখা গেছে আপনাদেরকে 6টা সিট দিছে মাত্র হাসিনা। এখন যে আপনাদের ফখরুল সাহেব পদত্যাগ করছে, উনি সংসদে যায় নাই, এই লুবি হারুন সাহেব যে আপনার এই সংসদে গেল, এই বৈধতা দিল সংসদকে, এটার জন্য কি দলগতভাবে আপনারা জাতির কাছে ক্ষমা চাবেন, না হারুন সাহেব ক্ষমা চাবে? আপনার কাছে আমার এই প্রশ্নটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সোহেল আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা হচ্ছে, দেখেন আমি ছোট্ট করে, আমাদের এখানে একজন অত্যন্ত মেজর সাহেব আছেন। দেখেন, এখানে দেশপ্রেমিকের একটা ভূমিকা থাকতে হবে। দেশপ্রেমিকের ভূমিকা কিন্তু বর্তমান আইন প্রশাসনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। কিন্তু জামাতের আমির সাহেব যেটা ব্যাখ্যা করেছে, এখানে শব্দ কিন্তু দুইটাই ছিল। একটা হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক এবং দেশের শক্তি, দুইটা। একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমি রেসপেক্ট সম্মান জানাই। সেই জায়গা থেকে আপনারা দেখেছেন সেনাবাহিনীর যে যতটুক দেশপ্রেমিক ছিল, অধিকাংশ সেনাবাহিনীর মধ্য দিয়ে সেই দেশপ্রেমিকের সামান্যয়ক কিছুটা হলো মান সম্মান হয়তো কমছে, কিন্তু কমাতা থেকে কিন্তু আমরা এখন বিশ্বাস করতে হবে। ওই জায়গায় বলা হয়েছে জামাত শিবিরকে বা প্রকৃত দেশপ্রেমিক এবং শক্তি। তাহলে সেই জায়গাতেও আপনাকে বুঝে নিতে হবে দেশপ্রেমিকের ব্যাখ্যাটা কি থাকা উচিত। দেশপ্রেমিকের ব্যাখ্যা যদি আপনি সঠিকভাবে যদি পরিচালনা করতে চান, তাহলে প্রতিহিংসা নয়, প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনি জনতার মন জয় করতে হবে। এখন কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশে যেটা বর্তমান চলতেছে, এটা থেকে মানুষ তো দেখতেছে এখন কোনি হাসিনার থেকে যেভাবে প্রতিহিংসা পেয়েছে, এখন দেখতেছি। প্রশ্নটা বলেন একটু। যে আমার প্রশ্ন হচ্ছে, যে জায়গায় দেখেন বর্তমান দুর্নীতিটা, আপনি দুর্নীতি বলেন বা চাঁদাবাজি বলেন, এটা যদি নিয়ন্ত্রণ করতে চান, কি আইনি শাসন প্রয়োজন মনে করেন, নাকি রাজনৈতিক দলের ভিতরে বা বাংলাদেশের সমস্ত জনগণের ভিতরে আপনারা সংস্কার দেখতে চান, নাকি আইনি শাসনের ভিতরে আপনারা এটা সংস্কার দেখতে চান? ধন্যবাদ। জি, ধন্যবাদ। আজকে আবু মুসা আনমিউট করেন।
ধন্যবাদ এনামুল্লাহ মনির ভাই সহ আপনার প্যানেলিস্টের সম্মানিত আলোচক বৃন্দ, আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এনামুল্লাহ মনির ভাই, আমি ছোট্ট করে একটা মন্তব্য করব। আমার মন্তব্যটা হচ্ছে যা ডক্টর মিজানুর রহমান আজহারীকে যে ব্যক্তি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে, এখনো তার এখানে আইনের আওতা আনা হয় নাই, এটা আমার প্রথম। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বিপি ইব্রাহিম ভাই একটা আলোচনা বা সমালোচনা করেছেন। দেখেন বিপি ইব্রাহিম ভাই, বর্তমান আমরা এই বিগত 17টা বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের এই চেতনা বিরোধী এই 71 বলেন, আর এই যে রক্ষাটা বলেন, আর মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি দল বলেন, এই গত 17টা বছর শুনতে 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 বাংলাদেশের জনগণ জ্বালা ফালা হয়, কান জ্বালা ফালা হয়ে গেছে। এগুলোর এখন শুনতেছেন, এখন এগুলো যদি আপনার আবার নতুন বলেন, তাহলে তো বাংলাদেশের জনগণ মনে করবে আপনি আওয়ামী লীগকে কপি করছেন। এটা থেকে আমি মনে করি বিরত থাকা ভালো আমাদের। আর জামাতের আমির 5 আগস্টের উপর কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছে, তারপরে বিএনপি থেকে কাউন্টার বক্তব্য এখানে এসেছে। তবে বিএনপি জামাত ক্ষমতা যাওয়ার যে স্বপ্ন দেখছে, হ্যাঁ স্বপ্ন দেখতেই পারে, জনগণ ভোট যাইতেই পারে, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু 5 আগস্টের উপর বক্তব্য নিয়ে অনেক বিতর্ক হয়েছে, বিএনপি কাউন্টার বক্তব্য দিয়েছে। তবে আমরা চাই যে বর্তমান যে জামাত বিএনপির মধ্যে যে ঐক্যের যে ফাটলটা ধরার জন্য আমি মনে করি মেজর অদূত স্যারও যে আমার আগে বলে ফেলেছেন যে একটা তৃতীয় পক্ষ এনে কাজ করতেছে এই জামাত বিএনপির ঐক্য ভাঙার জন্য, ফাটল করার জন্য, এটা আমি মনে করতেছি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, ধন্যবাদ আপনাকে। রিপন আলী আনমিউট করতে হবে, আনমিউট করে কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি ভালো আছেন সবাই। দেখুন, আসলে 1971 সালে যেটা জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ছিল, ভুল থাকতে পারে মানুষের। এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগটা যদি বলেন, যদি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে, দেখুন আওয়ামী লীগের সবারকে জিজ্ঞাসা করেন, তারা ইন্ডিয়ার পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনি 17 ভিতরে আওয়ামী লীগের 95 জন জিজ্ঞাসা করেন, বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করবে তারা ইন্ডিয়ার পক্ষ হয়ে। এই হলো অবস্থা তাদের, আপনি জিজ্ঞাসা করেন সবাইকে। আর আমার একটি প্রশ্ন, আমরা যারা এখানে আলোচক আছেন সবার কাছে জোর দাবি, আপনারা বলেন বর্তমান আমাদের সেনাপ্রধানকে যে দুর্নীতিবাদ চাঁদাবাজ থেকে দ্রুত যাতে গ্রেফতার করা, উনি যাতে একটু কঠোর হয়, একটু যাতে আরো শক্ত হাতে দমন করা হয়। এভাবে হলে বাংলাদেশের যে যে দুর্নীতি যে এখনো চলছে, যে আজকে দেখলাম মোহাম্মদপুরে যে মাদক নিয়ে যে অবস্থাটা, প্রতিনিয়ত এই ধরনের দুর্নীতি বন্ধ করতে পারলো না। মানে সেনাপ্রধান যদি একটু আরো দূরত্ব, যাতে সেনারা আজকে মাঠে কাজ করে। সেনা ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ধন্যবাদ। আবু তাহের, এমডি আবু তাহের আনমিউট করতে হবে ভাই, আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম মনির ভাই, আপনি সহ আপনার প্যানেলের সকলকে আমি সালাম জানাচ্ছি। তো আমি বিপি ইব্রাহিম ভাইয়ের কাছে একটি প্রশ্ন রাখতে আসলে যে কথাগুলো বলছেন, আমি ওনার কথা খুব একটা দ্বিমত না, তবে একটা কথা আমি বুঝতে পারি না, এটা বোঝার জন্য আর কি একটা প্রশ্ন করতেছি। যে উনি জামাতকে বললেন যে ওরা সব ইসলামী দল এক হয় না, বা ওরা রক্ষাটা বা ওরা নতুন নতুন কিছু সংযোজন করে। আসলে 71-এর পর থেকে এই পর্যন্ত ওরা যে দেশের বিরুদ্ধে অথবা রক্ষাটা বা ওই ধরনের কি করেছে এমন একটা ছোট্টখাটো উদাহরণ তো আসলে আমরা খুঁজে পাই না কোথাও। আপনারা কি পাইছেন? আমি জানি না, এই উত্তরটা দিবেন। আর বিএনপি কিছু কথা বলতেছে, আসলে এগুলা না বললে তো ভালো হতো, কারণ 5 তারিখের পরে জামাতের আমির যে কথাটা বলছেন যে চাঁদাবাজি, একদল চাঁদাবাজকে বিদায় দিয়েছি, আরেক দলকে ক্ষমতায় আনতে চাই না, এই কথাটা তো অন্যায় না, ভুল না। আরেক দলকে ক্ষমতায় আনতে চাই না, চাঁদাবাজ আনতে চাই না, ভালো মানুষ আসুক। বিএনপি কি চাঁদাবাজ? তারা গায়ে পড়ে এই কথাটা নেই কেন? আর ওই যে দেশপ্রেমের কথা বলছেন, আসলে দেখুন উনি বলছেন যে জামাতে ইসলাম আর আপনার ইয়ে হচ্ছে সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক। আসলে স্যার আমি একটা কথা বলি, দেশপ্রেমিক বলতে কি বোঝায় এর অর্থ তো আমিও মোটামুটি জানি, আর আপনারা তো আমার চেয়ে ভালো বুঝতেছেন। তো 71-এর পর থেকে জামাতে ইসলাম যা কিছু করে 24 পর্যন্ত চলে আসছে, এর থেকে কি একটু দেশপ্রেম বোঝা যায় না? অথবা আমিরের কথাটা একটু বেশি হয়ে গেছে, এটা আমি মানতে পারি যে সেনাবাহিনীর সাথে তুলনা না করলেও পারতেন, কিন্তু 71-এর পর থেকে এই পর্যন্ত কি জামাত যা করছে তা কি দেশপ্রেমের সংখ্যার সাথে পড়ে না? একটু উত্তরটা দিবেন। জি, ধন্যবাদ। মনির সাহেব আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। জি, ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজহারের কথা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনার ইব্রাহিম সাহেব বলবেন আপনার দলের 2500 নেতা কর্মীকে কেন এই 4 মাসে দল থেকে বের করে দিলেন? আপনার দলের নেতারা কেন অন্যের গরু চুরি করে ভুরি ভুজ করে?
আপনার দলের নেতারা কেন ইসলামী ব্যাংক দখল করতে যায় আপনার দলের নেতাদের নেতৃত্বে? আপনারা কেন চাঁদাবাজি বন্ধ করতে পারলেন না? আপনারা কেন দল নিয়ন্ত্রণ করতে পারলেন না? আপনারা কেন একটা গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করতে পারলেন না এই 4 মাসে? তা আওয়ামী লীগের সাথে আমাদের সাথে পার্থক্য কি? আশা করি এই ছোট কেনগুলোর উত্তর দিবেন। ধন্যবাদ আপনার সবাইকে। জি ধন্যবাদ। মোহাম্মদ হোসেন আহমেদ মিল্লাত আনমিউট করেন। হ্যাঁ জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আহ, আসসালাম। মেজর স্যার, আসলে মেজর স্যারের প্রতি শুভকামনা রইলো। মেজর স্যারকে আমার অনেক ভালো লাগে, ওনাকে ফলো করি ওনার কথাগুলো। আমার প্রশ্নটা হলো এই বিপি ইব্রাহিম স্যারের কাছে। স্যার, জি প্রশ্নটা এটা যে আমাদের বাংলাদেশের রাজনীতি, যারা রাজনীতি করে একবার মাঠ পর্যায়ে নেতা কর্মী, ওনাদের আয়ের উৎসটা কি? এক্সাম্পল, ওনাদের যদি বেতনভুক্ত যদি আয়ের উৎস না থাকে রাজনৈতিক পক্ষ থেকে, তাহলে ওনাদের ফ্যামিলি আর ওনারা কিভাবে চলে? আমরা তো সবাই সাদাবাদ, এটা বাদ এই বাদ সেই বাদের পিছনে দৌড়াই। আমার প্রশ্নটা ক্লিয়ারলি একটু আপনি বলবেন, মাঠ পর্যায়ে যারা রাজনীতি করে তাদের আয়ের উৎসটা কি? ওনাদেরকে কি আপনারা বেতনভুক্ত কোনো স্যালারি দেন? না, তা না হলে ওনারা কিভাবে ওনাদের আয়ের উৎস ফ্যামিলি চালায়? এই জিনিসটা যদি বলেন তাহলে জাতি জানতে পারবো সাদাবাসটা কোথা থেকে আসে, কিভাবে হয়। ধন্যবাদ। জি